আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমাদের ক্লাস টাইম শুরু হয়ে গেছে, ক্লাসে চলে আসো। আমরা পড়ছিলাম মূলধন ব্যয়, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7th মূলধন ব্যয় থিওরি পড়ছিলাম। সবাই ক্লাসে চলে আসো, আর ক্লাসে এসে প্রথমেই সবার রোলটা আগে কমেন্টে আমাকে কমেন্টে লিখবে। ওয়ালাইকুম আসসালাম ওয়ালিদ, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম জয়, রায়াত, রাফি, সাকিব, আচ্ছা সবাই এসে আস্তে আস্তে জয়েন করো, আমরা ক্লাসটা শুরু করছি। গত ক্লাসে তোমাদেরকে থিওরি পড়িয়েছিলাম, তাই না? অনুধাবন আর জ্ঞানমূলকের প্রশ্নগুলো দিয়েছিলাম, আমি ছবি তুলেও দিয়েছি আবার। আর আমরা জ্ঞানমূলক পড়ছিলাম। ঐশী, আচ্ছা গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায় মূলধন ব্যয়ের জ্ঞানমূলক শুরু করেছি। জ্ঞানমূলক 7টা জ্ঞানমূলক পড়া হয়েছিল। 8 নাম্বার জ্ঞানমূলক দেখো, সামগ্রিক মূলধন ব্যয় কি? ঠিক আছে, সামগ্রিক মূলধন ব্যয় কি? ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, এটাকে আমরা WACC বলি, আবার সামগ্রিক মূলধন ব্যয় তো বলা হয়, তারপরে ভার প্রদত্ত গড় মূলধন ব্যয় বলা হয়। বিভিন্ন নাম আছে, পরীক্ষায় যেটাই আসুক না কেন অ্যান্সার একই হবে, সিনোনিমগুলো ভালো মতো জেনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ভাড়ারোপিত গড় মূলধন ব্যয় বা সামগ্রিক মূলধন ব্যয় বা WACC একই কথা। ঠিক আছে, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল WACC তোমার ফুল ফর্ম আসতে পারে পরীক্ষায় জ্ঞানমূলক হিসেবে। আচ্ছা কি বলছিলাম,
WACC ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা WACCর ফুল ফর্ম পরীক্ষায় আসতে পারে WACC। পূর্ণরূপ যদি পরীক্ষায় আসে তাহলে তোমাকে লিখতে হবে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, ফুল ফর্ম আসতে পারে। এই WACC এর সূত্রটা হলো তোমার WDKD প্লাস WPKP প্লাস WEKE প্লাস WRKR। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে কেডি, কেপি, কেই, কেআর, এটা হলো আমাদের যে চারটা উপাদান আছে মূলধন তহবিলের, সে চারটা উপাদানের খরচ, অর্থাৎ কস্ট অফ ডিবেঞ্চার কেডি, কস্ট অফ প্রেফার্ড স্টক কেপি, কস্ট অফ ইকুইটি কেই, কস্ট অফ রিটেন আর্নিংস কেআর। ঠিক আছে, এই চারটার হলো খরচ। আর WD, কেপি, WE আর WR, এই চারটা হলো তোমার মূলধন যে তুমি ব্যবহার করছো চারটা উপাদানের, সেগুলোর অনুপাত। ঠিক আছে, অর্থাৎ তোমার টোটাল মূলধনের কতটুকু রিটেন আর্নিংস আছে, কতটুকু ইকুইটি আছে, কতটুকু তোমার প্রেফার্ড স্টক আছে, আর কতটুকু তোমার ডেপ্ট আছে, ঋণপত্র আছে। ঠিক আছে, তাহলে WD হলো ডিবেঞ্চার বা ঋণপত্রের অনুপাত কতটুকু আছে, প্রেফার্ড স্টক বা তোমার অগ্রাধিকার শেয়ারের কতটুকু পরিমাণ আছে ওয়েট বা অনুপাত, সেটা হলো WP। WE হলো ইকুইটি শেয়ার বা যেটা আমরা বলছি কমন শেয়ার, সাধারণ শেয়ার, সেটা কি পরিমাণ মূলধন আছে তোমার মূলধন কাঠামোতে। WR হলো তোমার রিটেন আর্নিং, সংরক্ষিত যে তহবিলটা আছে সেটা মূলধনের কতটুকু তোমার মূলধন কাঠামোর কী অনুপাতে আছে, সেটা হলো WR। আচ্ছা, তাহলে WACC কি, তোমার যে তহবিলগুলো আছে সেই প্রত্যেকটা তহবিলের, ওয়ালাইকুম আসসালাম কাউসার, আলামিন, সাকিবের রোল কি 63 না 63? সিদ্ধাতুল ওয়ালাইকুম আসসালাম। হিয়া, আরিয়ান, বাসায় কি পড়াশোনা হচ্ছে কিছু, না এমনি এমনি সময় চলে যায়? তাসিন, ওয়ালাইকুম আসসালাম।
তাসিন, কি খবর? পড়াশোনা চলছে কিছু, না সব বন্ধ করে বসে আছিস? শান্তা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে কি বলছিলাম, WACC বা সামগ্রিক মূলধন ব্যয়, সামগ্রিক মূলধন ব্যয়টা হলো তোমার, তাহলে কি বলছি দেখো, প্রত্যেকটা তহবিলের খরচ এবং প্রত্যেকটা তহবিলের অনুপাতের গুণের সমষ্টি হলো সামগ্রিক মূলধন ব্যয়। দেখো সুন্দর করে আলাদা আলাদাভাবে, তাহলে তোমার সংজ্ঞাটা লিখতে খুবই সহজ হবে যদি বুঝে নাও। ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলামিন, আমি ভালো আছি। আচ্ছা, ভালো মতো খেয়াল করো, সূত্রটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে সংজ্ঞাটাও সুন্দর করে লিখতে পারবে। প্রতিষ্ঠানের সকল মূলধনের খরচ, সবগুলো মূলধনের যে খরচ আছে, দেখো প্রতিষ্ঠানের সবগুলো মূলধনের খরচ এবং সকল মূলধনের ব্যবহারের অনুপাত, সকল মূলধনের ব্যবহারের যে অনুপাতগুলো আছে সে অনুপাতের গুণফলের, এই দুটোর গুণফল, ঠিক আছে, দেখো দুটো গুণ আকারে আছে, দুটো গুণফলের সমষ্টিকে, সমষ্টি বলেছে কারণ এখানে যোগ চিহ্ন আছে, ঠিক আছে, দুটো গুণফলের সমষ্টিকে সামগ্রিক মূলধন ব্যয় বলে। একটা লাইন লিখতে হবে কিন্তু বুঝে লিখতে হবে, বুঝতে পারলে সূত্র বোঝা যাবে আর আমরা সংজ্ঞাও বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে প্রত্যেক প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানের সকল মূলধনের খরচের এবং সকল মূলধনের ব্যবহারের অনুপাতের গুণফলের সমষ্টিকে সামগ্রিক মূলধন ব্যয় বলে। ঠিক আছে? আসলে সামগ্রিক মূলধন ব্যয়টা হলো তোমার মূলধনের টোটাল যে ব্যয়টা আছে সেই ব্যয়টাকে আমরা সামগ্রিক মূলধন ব্যয় বলছি। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। এই আরবিতে নাম এটাকে তাসিন, পরীক্ষার তো কোনো খোঁজ খবর নেই, খোঁজ খবর হলে তো নিউজে জানতেই পারবে। সিচুয়েশন যখন ঠিক হবে তার পরবর্তী 15 দিন হাতে রেখে তারপরে পরীক্ষা হবে। ঠিক আছে? পড়াশোনা একটু একটু করো, না হলে সব ভুলে যাবে, বিশেষ করে ম্যাথ। সব সাবজেক্টই তোমার প্র্যাকটিসে রাখতে হবে, আর ম্যাথ যদি প্র্যাকটিস না করো তাহলে ভুলেই যাবে, সূত্রগুলো একদম ভুলে যাবে। হ্যাঁ শান্তা, WRKR লাস্টেরটা, রিটেন আর্নিংস। ঠিক আছে? সংরক্ষিত তহবিলের খরচ ইন্টু সংরক্ষিত তহবিলের অনুপাত, ব্যবহারের অনুপাত। আচ্ছা, এই যে 519 আরবিতে নাম, এটা কে? 519 রোল। হিনা আজকে ক্লাসে প্রথম। আচ্ছা, আমাদের এর পরের প্রশ্নটা দেখো, 9 নম্বর প্রশ্ন, প্রান্তিক মূলধন ব্যয় কি? আচ্ছা, মূলধন ব্যয় তো আমরা সামগ্রিক মূলধন ব্যয় তো পুরো যেই মূলধন কাঠামোর ব্যয়টা আছে সেটাকে হচ্ছে সামগ্রিক মূলধন ব্যয় বলছে। আর প্রান্তিক মূলধন ব্যয় হলো কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট যে মূলধন আছে সেই মূলধনের অতিরিক্ত যখন আমি ব্যবহার করব, সেই অতিরিক্ত যে ব্যবহারটা হচ্ছে সেটাকে বলছে প্রান্তিক মূলধন। আর এই প্রান্তিক মূলধন ব্যবহার করার জন্য যেই ব্যবহারটা ব্যয় হচ্ছে সেটাকে প্রান্তিক মূলধন ব্যয় বলছে। অর্থাৎ
সামগ্রিক মূলধন ব্যতীত তোমার এর চাইতে বেশি যেটুকু আমার মূলধন ব্যয় হচ্ছে সেটাকে আমরা বলছি প্রান্তিক মূলধন ব্যয়। ওকে, আচ্ছা ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি কে 519। এরপরে আসি তোমার প্রশ্ন, দেখো দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়। দীর্ঘমেয়াদী ঋণ হলো আমরা যে ঋণটা নেই, ডিবেঞ্চার বা ডেট ঋণপত্র, সেটার দীর্ঘকালীন সময়ের তোমার যেই ঋণটা নেওয়া হচ্ছে এবং সেই ঋণের জন্য আমাকে যে করটা দেয়া হচ্ছে সেই কর পরবর্তী তোমার যে ব্যয়টা হচ্ছে সেটাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়। অর্থাৎ কর পরবর্তী দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়কে দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় বলে। দীর্ঘ সময়কালের জন্য, দীর্ঘকালীন সময়ের জন্য কত বছর, 5 বা 7 থেকে অধিক বছর, 20 পর্যন্ত হতে পারে সর্বোচ্চ। এই সময়কালের জন্য যে তোমার ঋণটা আমি নিচ্ছি সেই ঋণের উপর যে ব্যয়টা হচ্ছে সেটাকে দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় বলে। ঠিক আছে, এরপরে আসি নতুন সাধারণ শেয়ারের ব্যয়। আচ্ছা আমরা সবাই জানি, এর আগের ক্লাসেও বলেছি উত্তরণ ব্যয়। নতুন সাধারণ শেয়ারের ক্ষেত্রে তোমার যে ব্যয় হয় সেটা হলো উত্তরণ ব্যয়। সাধারণ শেয়ার যখন ইস্যু করা হয়, নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ার ইস্যু করার সময় তোমার কিছু বিক্রয়লব্ধ, তোমার বিক্রয় সংক্রান্ত কিছু ব্যয় হয়, তারপরে কিছু তোমার আইন সংক্রান্ত ব্যয় হয়, দলিলি ব্যয় আছে, কিছু অবলেখ কমিশন ফি আছে। এগুলো হলো তোমার নতুন শেয়ার ইস্যু করাকালীন ব্যয়। ঠিক আছে, অর্থাৎ উত্তরণ যে ব্যয়টা আছে সে ব্যয়। যদি এক কথায় লিখি তাহলে তোমার যেটা লিখতে হবে সেটা হলো তোমার কোনো প্রতিষ্ঠানের উত্তরণ ব্যয় বাদ দেওয়ার পর সাধারণ শেয়ারের যে ব্যয় নির্ণয় করা হয় সেটাকে আমরা বলছি সাধারণ শেয়ারের ব্যয়। ঠিক আছে, উত্তরণ ব্যয় বাদ দেওয়ার পরে সাধারণ শেয়ারের জন্য যে ব্যয়টা হচ্ছে সেটা হলো সাধারণ শেয়ারের ব্যয়। আচ্ছা আফিফা, আমি 504 রোল অনেকক্ষণ আগে, প্রথম যখন তুমি লিখেছো তখনই অ্যাটেন্ডেন্স দিয়েছি। ঠিক আছে, 558 প্রথম আজকে ক্লাসে সে ইশরাক। সিদ্রাতুল, এখন গল্প না করে কি বলছি মিস সেটা মনোযোগী হও, গল্প পরেও করতে পারবে। গুড তাসিন, ভালো মতো পড়াশোনা করো। মাহেক, আচ্ছা এরপরে আসি স্থির প্রবৃদ্ধি মূল্যায়ন মডেল। স্থির প্রবৃদ্ধি মূল্যায়ন মডেল হলো এমন একটি মডেল যে মডেলের ক্ষেত্রে তোমার যে প্রবৃদ্ধি হার অর্থাৎ গ্রোথ রেট, সেই গ্রোথ রেটটা একই থাকে। ঠিক আছে, গ্রোথ রেটটা একই থাকবে, তোমার হয়তো শেয়ারের প্রাইস কম বেশি হতে পারে, সময়কাল কম বেশি হতে পারে, কিন্তু প্রবৃদ্ধির যে হারটা আছে, গ্রোথ রেট আছে, সেই গ্রোথ রেট একই হবে। এই পদ্ধতিটার যে মূল্যায়ন মডেল সেটাকে বলা হচ্ছে স্থির প্রবৃদ্ধি মূল্যায়ন মডেল। অর্থাৎ শেয়ারের মূল্য নির্ধারণের জন্য বর্তমান শেয়ারের যে বর্তমান মূল্য আছে সেই মূল্য নির্ধারণের জন্য স্থির মূল্যায়ন মডেলটা আমরা ইউজ করে থাকি, যে ক্ষেত্রে গ্রোথ রেট বা প্রবৃদ্ধির যে হারটা আছে সেই হারটা একই থাকবে। ঠিক আছে, শেয়ারের যে বর্তমান মূল্যটা আছে সেই বর্তমান মূল্যকে লভ্যাংশ দিয়ে যে ডিভিডেন্ড আছে ভাগ করলে এই হারটা নির্ধারণ হয়। ঠিক আছে, আচ্ছা মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল, এটাকে ইংলিশে আমরা কি বলি, CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, মোস্ট ইম্পর্টেন্ট। CAPM তোমাদের যখন আমি ঝুঁকি পড়িয়েছি, ঠিক আছে,
নবম অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা, ওই অধ্যায়তেও তোমরা পড়েছো সিএপিএম। আচ্ছা, সিএপিএম বা মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল, ঠিক আছে। সিএপিএম এর ফুল ফর্ম আসতে পারে, পূর্ণ রূপ সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। হ্যাঁ শান্তা, সিএপিএম আছে এখানে এবং মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সিএপিএম তাহলে কি? ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যেটাকে বাংলায় বলা হচ্ছে মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল। আচ্ছা, মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল কাকে বলে? সিএপিএম বা মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেলটা হলো তোমার যে প্রয়োজনীয় আয়ের হার আছে আর অপরিহারযোগ্য ঝুঁকির মধ্যে, এই অপরিহার্যযোগ্য ঝুঁকি কোনগুলোকে বলে? যে ঝুঁকিগুলো কোম্পানি কখনোই পরিহার করতে পারে না। যেমন ধরো অর্থনৈতিক অস্থিতিশীলতা, তারপরে যদি হরতাল হয় সে কারণে কোনো ধরনের ক্ষতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, আবার এখনকার যে পরিস্থিতি কোভিড-19 পরিস্থিতি অনুযায়ী এখন অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না, এই সকল পরিস্থিতি প্রতিষ্ঠান কি করতে পারে না, এড়িয়ে যেতে পারে না বা পরিহার করতে পারে না, সেগুলোকে আমরা বলছি অপরিহারযোগ্য ঝুঁকি, ঠিক আছে। আচ্ছা, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় আয়ের হার আর অপরিহারযোগ্য ঝুঁকির মধ্যে সম্পর্ক স্থাপনকারী যে মডেলটা আছে সেই মডেলটাকে বলা হচ্ছে বা সেই কৌশলটাকে বলা হচ্ছে মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল বা সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ঠিক আছে। শান্তা, কথা বলা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হও। রাফি, আচ্ছা, সিএপিএম এর সাথে জ্ঞানমূলক শেষ হয়ে গেল, ঠিক আছে। সিএপিএম বুঝতে পেরেছি সবাই? তাহলে মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল হলো প্রয়োজনীয় আয়ের হার। প্রয়োজনীয় আয়ের হার কোনটা? কোম্পানি যখন কোনো প্রকল্পে বিনিয়োগ করে, বিনিয়োগের পূর্বেই সে একটা আয়ের হার প্রত্যাশা করে থাকে, ঠিক আছে। সেটাকে আমরা বলছি প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার। সেই প্রয়োজনীয় আয়ের হার আর অপরিহারযোগ্য যে ঝুঁকি আছে, যে ঝুঁকি কোম্পানি এড়িয়ে যেতে পারে না, বাজার ঝুঁকি আমরা যেটাকে বলি, ঠিক আছে, মার্কেট রিস্ক। সেই মার্কেট রিস্ক এ দুটোর মধ্যে যে সম্পর্ক স্থাপনকারী মডেল সেটাকে বলা হচ্ছে সিএপিএম, ঠিক আছে। তোমরা সবাই জানো সিএপিএম এর সূত্র আছে। সিএপিএম অনুযায়ী মূলধন ব্যয় যদি নির্ণয় করতে বলে তাহলে কোন সূত্র হয়? সিএপিএম অনুযায়ী মূলধন ব্যয়, যদি সিএপিএম এর মাধ্যমে বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের মাধ্যমে মূলধন ব্যয় নির্ণয় করতে বলে তাহলে আমরা কোন সূত্র জানি? ঝুঁকি আর অনিশ্চয়তা আমরা চ্যাপ্টারে পড়েছিলাম, কেই ইকুয়ালস টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। বেটা কি? বেটা হলো আমাদের মার্কেট ঝুঁকি, আর এফ কি? রিস্ক ফ্রি রিটার্ন, যেখানে ঝুঁকিমুক্ত আয়ের হার, সেই আয়ের হার যোগ মার্কেট রিস্ক, ঠিক আছে, মার্কেট রিস্ক। আর এম হলো মার্কেট রিস্ক। এর আগেও ক্লাসে তোমাদের লিখে দিয়েছিলাম আমি বোর্ডে। তারপরে ঝুঁকি আর কি বলে অনিশ্চয়তা চ্যাপ্টারও পড়িয়েছি। কেই হলো মূলধন ব্যয়, আর এফ ঝুঁকিমুক্ত আয়ের হার, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন,
ঠিক আছে। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন মানে ঝুঁকিমুক্ত আয়ের হার, RM। মার্কেট রিস্ক অফ রিটার্ন, মার্কেট রিস্ক, ঠিক আছে, বাজার ঝুঁকি। বা মার্কেট রেট অফ রিটার্নও লিখতে পারো, বাজার আয়ের হার। আর বেটা হলো আমরা জানি বাজার ঝুঁকির পরিমাণ, ঠিক আছে, অ্যামাউন্ট অফ মার্কেট রেট অফ রিটার্ন। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা অনুধাবনে। অনুধাবন প্রশ্ন 1 নাম্বারটা দেখো কি আছে। ইকুইটি বা মালিকি মূলধন ব্যয়মুক্ত কিনা বা ব্যয়মুক্ত নয় ব্যাখ্যা করো। ঠিক আছে, ইকুইটি বা মালিকি মূলধন যেটাকে আমরা কমন স্টক বলি, ঠিক আছে, ব্যয়মুক্ত নয় ব্যাখ্যা করো, বা এরকম আসতে পারে ব্যয়মুক্ত কিনা ব্যাখ্যা করো। ইকুইটি বা মালিকি মূলধন, প্রথম কথা ব্যয়মুক্ত নয়, অর্থাৎ এখানে ব্যয় আছে। কারণ হলো তোমার যে ইকুইটি বা মালিকি মূলধনটা আছে সেই মূলধনের অর্থ তুমি কী করো, যদি রেখে দাও বা তোমার যে ইকুইটি আছে সেই ইকুইটির বিনিময়ে তোমাকে একটা নির্ধারিত লভ্যাংশ দেয়া হয়। ঠিক আছে, এই নির্ধারিত লভ্যাংশ দেয়া হয় বলে অনেকে মনে করেন যে এটা ব্যয়মুক্ত, কিন্তু আসলে ব্যয়মুক্ত নয়। কারণ নির্ধারিত লভ্যাংশ যেটা আছে সেটা ছাড়াও তোমার যে ইকুইটি আছে বা মালিকের যে মূলধনটা আছে সেই মূলধনটা যদি সে না রেখে অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করতো বা প্রকল্পতে বিনিয়োগ করতো, সেখান থেকে তার একটা আয় হতো। ঠিক আছে, রাফি কোশ্চেন তো আমি গতকালকেই দিয়েছি, তারপরে আবার তোমার ছবি তুলেও দিয়েছি কমেন্টে। ঠিক আছে, আচ্ছা আবার এখন পড়াচ্ছি, এখন বুঝে নাও তাহলেও হবে। আচ্ছা, ইকুইটি বা মালিকি মূলধন ব্যয়মুক্ত নয়, কারণ হলো তোমার যে কোম্পানির মালিক আছেন তিনি তার যে সম্পত্তি আছে সেটা যদি না রেখে কোথাও বিনিয়োগ করতো, অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করতো, তাহলে সেখান থেকে সে একটা আয় করতে পারত। ঠিক আছে, যেহেতু সেই মালিক বা ইকুইটি বিনিয়োগ করছে না সেহেতু তার এখান থেকে সে একটা আয় করতে পারছে না। গত ক্লাসে বলেছিলাম সুযোগ ব্যয়ের কথা, যেখানে তুমি সুযোগ থাকা সত্ত্বেও বিনিয়োগ না করার ফলে যে আয়টা তুমি করতে পারছো না সেটাকে আমরা কি বলছিলাম, সুযোগ ব্যয়। তোমার এই ইকুইটি শেয়ারের ক্ষেত্রেও একই রকমভাবে যদি তুমি বিনিয়োগ না করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার একটা সুযোগ ব্যয় সৃষ্টি হয়, অর্থাৎ ইকুইটি বা মূলধন ব্যয় একটা তোমার ব্যয়মুক্ত নয়। মালিক তার নিজের ব্যবসায় যদি মূলধন বিনিয়োগ না করে অন্য কোনো কোথাও বিনিয়োগ করে তাহলে অবশ্যই কোনো না কোনো পরিমাণ সে আয় করতে পারত। যেহেতু সে ওই আয়টা করতে পারছে না, এই কারণে ইকুইটি বা মালিকি মূলধন ব্যয়মুক্ত নয়, ব্যয়যুক্ত। ঠিক আছে, তারপরের প্রশ্নটা আসো দেখো, সাধারণ শেয়ারের কোনো ব্যয় নেই, তুমি কি একমত ব্যাখ্যা করো। ঠিক আছে,
সাধারণ শেয়ারের কোনো ব্যয় নেই, তুমি কি একমত? ব্যাখ্যা করো। এক্ষেত্রেও তোমার ব্যয় আছে, ঠিক আছে, লিখতে হবে সাধারণ শেয়ারের কোনো ব্যয় নেই, উক্তিটি যথার্থ নয়, বা এই উক্তির সাথে আমি একমত নই। কারণ হলো এই যে সাধারণ শেয়ার হোল্ডাররা আছেন তারা কি করে, একটা মূলধন সংগ্রহ করে আর সেই মূলধনের বিনিময়ে তাদেরকে লভ্যাংশ প্রদান করা হয়। একইভাবে তোমার এই ইকুইটি বা মালিকানা মূলধন আর সাধারণ মূলধনের একই কথা, একই রকম অ্যান্সার হবে, ঠিক আছে। আগেই বলেছিলাম তোমার এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা একই রকম, কিন্তু কোশ্চেন করার ধরন ভিন্ন ভিন্ন, ট্রিকি কোশ্চেন এই চ্যাপ্টারের। অনুধাবনের কোশ্চেনগুলো তোমাকে ভালো মতো ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রতিষ্ঠান তার যে মুনাফা আছে সেই মুনাফা কিভাবে অর্জন করে, তোমার একটা লভ্যাংশ, লাভের একটা অংশ সাধারণ শেয়ার হোল্ডারদেরকে প্রদান করা হয়। এখন এই যে সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করা হচ্ছে, এখানে তোমার একটা খরচ হচ্ছে, তার মানে এখানে একটা ব্যয় আছে। আর এই যে তোমার ব্যয়টা হচ্ছে, এই কারণেই সাধারণ শেয়ারের কোনো ব্যয় নেই, এই কথার সাথে আমি একমত নই, এটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ সাধারণ শেয়ারের উপরেও ব্যয় আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, উত্তরণ ব্যয় সাধারণ শেয়ার মূলধনের ব্যয়ের উপর কী প্রভাব ফেলে? উত্তরণ ব্যয় সাধারণ শেয়ার মূলধনের উপর কী প্রভাব ফেলে? আচ্ছা, প্রভাব ফেলে হলো উত্তরণ ব্যয়ের হ্রাস বৃদ্ধির ফলে তোমার সাধারণ শেয়ার মূলধনেরও ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে। ভালো মতো কথাগুলো খেয়াল করবে। উত্তরণ ব্যয়ের হ্রাস বৃদ্ধির সাথে সাথে তোমার সাধারণ শেয়ার মূলধনের ব্যয়েরও হ্রাস বৃদ্ধি ঘটে। কিভাবে? যখন উত্তরণ ব্যয় হয়, উত্তরণ ব্যয় কোনগুলো? অবলেখক কমিশন, বিক্রয় বাবদ খরচ, তারপরে তোমার কি বলেছিলাম আর দালালি খরচ, আইনি খরচ, ঠিক আছে, নিরীক্ষা খরচ, এই যে খরচগুলো আছে, সাধারণ শেয়ার যখন নতুন সাধারণ শেয়ার ইস্যু করা হয় তখন এই খরচগুলো হয়। এই কারণে উত্তোলন খরচ যখন বৃদ্ধি পাচ্ছে সেই সাথে সাথে তোমার এই সাধারণ শেয়ার মূলধনের ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। যখন উত্তোলন ব্যয় কম হবে তখন তোমার সাধারণ শেয়ার মূলধনের ব্যয়ও কম হবে। বুঝতে পেরেছি? সাকিব, সব অ্যান্সারগুলো বইয়ের মধ্যে দেওয়া নেই। আচ্ছা, আমি অ্যান্সারগুলো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা বইতে হয়তো সবগুলো অ্যান্সার পাবে না, ভিন্ন ভিন্ন বইতে তোমাদের অ্যান্সারগুলো আছে, ঠিক আছে। সাকিব, তুমি যেই অ্যান্সারগুলো পাচ্ছ না, তোমার বইতে নেই, আমাকে একটু জানিও। শুধু নাম্বার অনুধাবনের যে প্রশ্নগুলো আমি দিয়েছি না, সেই প্রশ্নের নাম্বারিং করা আছে, কোন কোন নাম্বারের প্রশ্নটা তুমি পাচ্ছ না সেটা আমাকে ইনবক্স করো, আমি তোমাকে অ্যান্সারগুলো পাঠিয়ে দিব, ঠিক আছে। একটা বইতে পাওয়ার সম্ভাবনা কম, বিভিন্ন বইয়ের মধ্যে পাবে। আর তোমাদের কাছে হয়তো একাধিক বই নেই, যার প্রবলেম হচ্ছে আমাকে জানিও, ইনবক্স করো, আমি যথাসাধ্য চেষ্টা করবো অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার, ঠিক আছে। আর এখন বুঝিয়ে দিচ্ছি, সেটা বুঝেও নাও, অ্যান্সারগুলো বুঝে নাও। আচ্ছা, তাহলে কি বলছিলাম আমরা? উত্তোলন ব্যয় হ্রাস বৃদ্ধির সাথে সাথে সাধারণ শেয়ারের যে মূলধনের হ্রাস বৃদ্ধি আছে সেটা ঘটে, কারণ তোমার উত্তোলন ব্যয় বৃদ্ধি পেলে সাধারণ শেয়ারের যে মূলধন ব্যয়টা আছে সেটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপরে দেখো, উত্তোলন ব্যয় অগ্রাধিকার। আচ্ছা, এই যে অ্যান্সারটা আছে, এই অ্যান্সারটা একই রকম। এই যে নতুন ইস্যুকৃত শেয়ারের ব্যয় কি বৃদ্ধি করে? ঠিক আছে, লিখতে হবে হ্যাঁ, উত্তোলন ব্যয় নতুন ইস্যুকৃত শেয়ারের ব্যয় বৃদ্ধি করে। এই যে অ্যান্সারটা 3 নম্বরে ছিল, 5 নম্বরে একই অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি অগ্রাধিকার শেয়ার মূলধন। অগ্রাধিকার শেয়ার মূলধনের ক্ষেত্রেও একই রকম অ্যান্সার হবে। উত্তোলন ব্যয় অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়ের উপর প্রভাব ফেলে, কারণ উত্তোলন ব্যয়ের হ্রাস বৃদ্ধির সাথে সাথে আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়ের উপরও হ্রাস বৃদ্ধি ঘটে। কারণ অগ্রাধিকার শেয়ার যখন বিক্রি করা হয় তখন কিছু উত্তোলন ব্যয় হয়। উত্তোলন ব্যয়গুলো কি কি আবারও বলছি, বারবার বলছি, এই চ্যাপ্টারের উত্তোলন ব্যয় হলো স্টার টপিক, ঠিক আছে। এই কারণে উত্তোলন ব্যয় বারবার আসে। উত্তোলন ব্যয়ের খরচ, উত্তোলন ব্যয়গুলো বা উত্তোলনের খরচগুলো কি? অবলেখক ফি, আইনগত খরচ, দালালি খরচ, বিক্রয়লব্ধ
বিক্রয়ের সাথে জড়িত কিছু খরচ আছে, তারপরে তোমার নিরীক্ষক খরচ আছে, ঠিক আছে। এই সকল যে খরচসমূহ আছে সেটা অগ্রাধিকার শেয়ারের মোট যে বিক্রয় বাবদ মূল্যটা আছে সেইখান থেকে বাদ দেওয়া হয়, যার ফলে তোমার অগ্রাধিকার শেয়ারের বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত যে অর্থের পরিমাণটা আছে সেই পরিমাণটা কমে যায়। হ্যাঁ শান্তা, দেখো 3, 4, 5 এগুলোর অ্যান্সারগুলো একই রকম হবে, ঠিক আছে। ঘুরে ফিরে কথাগুলো একই রকম, অ্যান্সার একই রকম, কিন্তু কথাটা একটু পরিবর্তন করে করে দিতে হবে। তোমার যেই রকম তোমরা বড় হয়েছো, সৃজনশীল প্রশ্নের অ্যান্সার কিভাবে করতে হয় খুব ভালো মতো জানো। কোশ্চেন যে ধরনের হবে অ্যান্সার ঠিক একই রকম হবে। অ্যান্সারের মূল থিমটা এক, কিন্তু বলার ধরনটা চেঞ্জ হবে, ঠিক আছে। রাফি, যে কথা বলেছি, যে অ্যান্সারটা পাচ্ছ না সেই কোশ্চেনের নাম্বারগুলো জানিয়ে আমাকে ইনবক্স করবে, আমি অ্যান্সারগুলো পাঠিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, কি বলছিলাম তাহলে? এই উত্তরণ ব্যয়ের কারণে তোমার অগ্রাধিকার শেয়ারের কি হয়, অগ্রাধিকার শেয়ার মূলধনের যে পরিমাণটা আছে সেই পরিমাণটা কমে যায়, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়ের হারটা বেড়ে যাচ্ছে। এই কারণে উত্তরণ ব্যয় অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়ের উপর প্রভাব বিস্তার করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, দেখো নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের ব্যয় সংরক্ষিত মুনাফার ব্যয়ের চেয়ে বেশি হয় কেন, ব্যাখ্যা করো। বা এরকমভাবে আসতে পারে, নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের ব্যয় কি সংরক্ষিত মুনাফার ব্যয়ের চেয়ে বেশি? তোমার মতামত দাও, ঠিক আছে। মানে বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসতে পারে। তাহলে আমরা দেখি, নতুন ইস্যুকৃত যে সাধারণ শেয়ার আছে, এইমাত্র বলেছি নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের মধ্যে কিছু ব্যয় হয়। কি ধরনের ব্যয়? উত্তরণ ব্যয়। এক কথায় উত্তরণ ব্যয় বলে দিচ্ছি, কারণ উত্তরণ ব্যয়ের মধ্যে কি আছে? অবলেখক ফি, দালালি খরচ, নিরীক্ষা খরচ, আইনগত খরচ, বিক্রয় সংক্রান্ত খরচ। এই খরচগুলো সব সময় তোমার নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের জন্য ব্যয় হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু সংরক্ষিত যে মুনাফাটা আছে, সংরক্ষিত মুনাফা কোনগুলো? তুমি যেই সাধারণ শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায় সেই লাভের পুরো অংশটাই বন্টন না করে কিছু অংশ অবন্টিত রেখে সংরক্ষণ করে পরবর্তীতে বিনিয়োগ করার জন্য, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে আমাদের সংরক্ষিত তহবিল। আর এই যে সংরক্ষিত তহবিল আছে সেখান থেকে বিনিয়োগ করার সময় তোমার কোনো ধরনের উত্তরণ ব্যয় হয় না, যার কারণে নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের ব্যয় সংরক্ষিত মুনাফার চেয়ে বেশি হয়। বুঝতে পেরেছি ছেলেমেয়েরা? আবারও বলছি, ভালো মতো খেয়াল করো। সংরক্ষিত মুনাফা কোনটা? সংরক্ষিত মুনাফা হলো আমাদের যে অবন্টিত সংরক্ষিত লভ্যাংশ রয়েছে সেই অংশটাকে আমরা বলছি সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফা থেকে পরবর্তীতে যখন যৌথ মূলধনী কোম্পানি বিনিয়োগ করে সেটার কোনো উত্তরণ ব্যয় দিতে হয় না, কিন্তু নতুন শেয়ার ইস্যু করার সময় তোমার কিছু উত্তরণ ব্যয় দিতে হয়। উত্তরণ ব্যয়গুলো কি কি? বারবার বলছি, অবলেখক ফি। অবলেখক ফি গতকালকেও বলেছি, অবলেখক যে কমিশন, অর্থাৎ যে প্রতিষ্ঠান, বিশেষ করে তোমার ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে, এই দায়িত্বের বিপরীতে যৌথ মূলধনী কোম্পানি তাদেরকে একটা নির্দিষ্ট হারে কমিশন দিয়ে থাকে, যেটা নন নেগোশিয়েটেবল, ঠিক আছে। এই যে কমিশন ফি সেটাকে বলা হচ্ছে অবলেখক ফি, আন্ডাররাইটিং কমিশন ফি, ঠিক আছে। এই আন্ডাররাইটিং কমিশন ফি, তারপরে হলো তোমার কি বলেছে, দালালি খরচ, বিক্রয়জনিত কিছু খরচ, নিরীক্ষক বা অডিটরের যে ফি আছে সেই ফি, তারপরে তোমার আইনগত খরচ, এই সবগুলো উত্তরণ খরচ তোমার নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের জন্য ব্যয় করতে হয়। এই কারণে বলা হচ্ছে যে নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের ব্যয় সংরক্ষিত মুনাফার ব্যয়ের চেয়ে বেশি হয়। বুঝতে পেরেছি ছেলেমেয়েরা? রাফি, বুঝতে পেরেছো নাকি আবার বুঝিয়ে দিব?
আচ্ছা আবারও বলছি আমি, দেখো নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ার যখন আমরা ইস্যু করে থাকি বা যৌথ মূলধনী কোম্পানি ইস্যু করে থাকি দীর্ঘমেয়াদের জন্য, তখন তার কিছু ব্যয় হয়ে থাকে। সেই ব্যয়গুলোকে একত্রে আমরা বলছি উত্তরণ ব্যয়। উত্তরণ ব্যয়গুলো হলো অবলেখক ফি বা অবলেখক কমিশন ফি, আইনি খরচ, দালালি খরচ, তারপরে তোমার নিরীক্ষা খরচ, বিক্রয়জনিত খরচ, এই সবগুলো খরচ নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের বেলায় দিতে হয়। কিন্তু সংরক্ষিত মুনাফা থেকে তুমি যখন বিনিয়োগ করছো তখন তোমার এই ধরনের কোনো অতিরিক্ত খরচ তোমাকে করতে হয় না। তোমার প্রতিষ্ঠানে এই তহবিলটা সংরক্ষিত অবস্থায় আছে, সেখান থেকেই তুমি শুধু বিনিয়োগ করছো, ঠিক আছে? যার কারণে এই নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের জন্য যে পরিমাণ ব্যয় হচ্ছে, সংরক্ষিত মুনাফার জন্য সেই পরিমাণ ব্যয় হয় না। এই কারণে বলা হচ্ছে নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের ব্যয় সংরক্ষিত মুনাফার ব্যয়ের চেয়ে বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, এবার 7 নম্বর প্রশ্ন আসি। দেখো, সংরক্ষিত মুনাফা হতে মূলধন সংগ্রহ ব্যয়যুক্ত ব্যাখ্যা করো। সংরক্ষিত মুনাফা হতে মূলধন সংগ্রহ ব্যয়যুক্ত ব্যাখ্যা করো। ভালো মতো খেয়াল করবে। একটু আগে বলেছি যে নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের চাইতে সংরক্ষিত মুনাফার ব্যয়ের পরিমাণ কম, কিন্তু ব্যয় কিন্তু অবশ্যই আছে, ঠিক আছে? সংরক্ষিত মুনাফা হতে যে মূলধনটা আমরা সংগ্রহ করছি সেটা ব্যয়মুক্ত নয়, বরং ব্যয়যুক্ত। কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে সংরক্ষিত মুনাফা হতে মূলধন সংগ্রহ কি ব্যয়মুক্ত, ব্যাখ্যা করো। অথবা এরকম আসতে পারে সংরক্ষিত মুনাফা হতে মূলধন সংগ্রহ ব্যয়যুক্ত, ব্যাখ্যা করো, ঠিক আছে? যদি কোশ্চেনটা এমনভাবে আসে যে সংরক্ষিত মুনাফা হতে মূলধন সংগ্রহ ব্যয়যুক্ত, তাহলে বলবে হ্যাঁ সংরক্ষিত মুনাফা হতে মূলধন সংগ্রহ ব্যয়যুক্ত, তারপরে ব্যাখ্যা করবে। আর যদি এরকম আসে সংরক্ষিত মুনাফা হতে মূলধন সংগ্রহ ব্যয়মুক্ত কিনা তোমার মতামত দাও, তখন তুমি লিখবে না, সংরক্ষিত মুনাফা হতে মূলধন সংগ্রহ ব্যয়মুক্ত নয়, বরং ব্যয়যুক্ত। অর্থাৎ সংরক্ষিত মুনাফা হতে যখন মূলধন সংগ্রহ করা হচ্ছে সেখানে কিছু পরিমাণ ব্যয় আছে, সেটাকে আমরা বলছি সুযোগ ব্যয়। কী ধরনের সুযোগ ব্যয়? আগে বলেছি একাধিক প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকা সত্ত্বেও অর্থর পরিমাণ কম থাকার ফলে যখন তুমি প্রত্যেকটি প্রকল্পতে বিনিয়োগ করতে পারছো না, যে প্রকল্পতে তুমি বিনিয়োগে করতে পারলে না সেখান থেকে যে আয় প্রত্যাশা করছিলে সেই আয়টা ত্যাগ করার যে ব্যয় সেটাকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ সুযোগ থাকা সত্ত্বেও যে আয়টা তুমি করতে পারছো না সেটা হলো সুযোগ ব্যয়। তাহলে সংরক্ষিত মুনাফাতে অবন্টিতভাবে বা সংরক্ষণ করা হচ্ছে যে তহবিল, সেই তহবিলটা যদি আমি কোথাও বিনিয়োগ করতাম তাহলে সেখান থেকে আমি একটা আয় পেতাম। কিন্তু যেহেতু আমি বিনিয়োগ না করে সংরক্ষণ করে রাখছি পরবর্তী বিনিয়োগের জন্য, এই কারণে বলা হচ্ছে সংরক্ষিত মুনাফা হতে মূলধন সংগ্রহ করাটা ব্যয়যুক্ত। অর্থাৎ এক্ষেত্রে সুযোগ ব্যয় যুক্ত থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছি? সমস্যা আছে কারো কোথাও বুঝতে? প্রবলেম থাকলে বলো, আমি আবারও বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের অনুধাবন 7 পর্যন্ত শেষ হয়ে গেল। আগামী ক্লাসে অনুধাবন 8 থেকে আমরা পড়ব 12 পর্যন্ত, ঠিক আছে? অনুধাবন শেষ হয়ে গেলে তারপরে আমরা সূত্রগুলো লিখে দিব, আমি প্রথমে তোমাদের সূত্র বুঝিয়ে দিব, ঠিক আছে? আগামী ক্লাসে যারা অ্যাবসেন্ট আছো আজকে যারা অ্যাবসেন্ট আছো তারা আগামী ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকার চেষ্টা করবে, কারণ সূত্র না বুঝতে পারলে পরবর্তীতে অঙ্ক বুঝতে পারবে না, খুব প্রবলেম হয়ে যাবে। থিওরিও বোঝা দরকার, যদি থিওরি না বুঝতে পারো পরবর্তীতে অঙ্ক করার সময় প্রবলেমও হবে, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যে অ্যান্সারগুলো পাচ্ছ না আমাকে ইনবক্সে জানিও, আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম।